হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনসাইট ইলেকট্রিক। আজ আমরা আরআরবি এলপি টেকনিশিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ আরআরবি যেই বেস ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ সলভ করবো এবং তার পাশাপাশি সেই প্রতিটি কোশ্চেনের উপরে বেস করে যে টপিকগুলো হবে সেই টপিকগুলো কিন্তু আমরা বেসিক ডেপথ এমনভাবে ক্লিয়ার করব, ফলে প্রত্যেকটি ইলেকট্রিক্যাল কোশ্চেন হয়ে যাবে কিন্তু তোমার কাছে আরও ইজি। তো দেরি না করে লেটস স্টার্ট। দ্য ফার্স্ট কোশ্চেন আমাদের, হুইচ অফ দ্য সার্কিট এলিমেন্ট ইজ অপোজ দ্য চেঞ্জিং কারেন্ট। মানে এই যে সার্কিট এলিমেন্টগুলো রয়েছে, যেরকম রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, এই এলিমেন্টগুলোর মধ্যে কোনটি চেঞ্জিং কারেন্টকে বাধা দেয়? তো যখনই আমরা শুনলাম যে কারেন্টকে বাধা দেয়, ফার্স্ট অফ অল কিন্তু তোমাদের মাথায় যেটা আসবে তা হলো রেজিস্ট্যান্স। তোমরা সবাই পড়েছো যে রেজিস্ট্যান্স কারেন্টকে বাধা দেয়। তো এটা কিন্তু সবার মাথায় অ্যান্সার আসবে এবং তোমরা অ্যান্সার করবে রেজিস্ট্যান্স, বাট এটা কিন্তু ভুল অ্যান্সার। রেজিস্ট্যান্স কিন্তু অ্যান্সার হবে না, কারণ কোথাও না কোথাও এখানে আমরা যদি দেখি, এখানে কিন্তু লেখা আছে চেঞ্জিং কারেন্ট। তো এখানে রেজিস্ট্যান্স যখনই তুমি দেবে সেটা কিন্তু ভুল অ্যান্সার হবে। তাহলে কী হবে, আরেকটি এলিমেন্ট আছে যে এলিমেন্টের নাম ইন্ডাকটেন্স বা ইন্ডাক্টর। তো সে কী কাজ করে, সে একটি কয়েল, সে কিন্তু কারেন্টের পরিবর্তনকে বাধা দেয়। তো এই সম্বন্ধে আমরা ডিটেলস একটু পড়ে নেবো ভালো করে, এবং ইন্ডাকটেন্স সম্বন্ধে আমরা একটা বেসিক ডেপ ধারণা ক্লিয়ার করব, ফলে এই রিলেটেড যে কোনো কোশ্চেন কিন্তু আমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। তো চলো আমরা ইন্ডাকটেন্স সম্বন্ধে একটু আলোচনা করে নিই। তো প্রথমে ইন্ডাকটেন্স সম্বন্ধে আমাদের বুঝতে গেলে আমাদের জানতে হবে ফ্যারাডে ল। তো ফ্যারাডে ল কী বলা আছে, যে কোনো একটি কয়েল কিংবা সলিনয়েড কিংবা স্টেট কন্ডাক্টর যদি পরিবর্তনশীল ফ্লাক্স অনুভব করে, তার মধ্যে কিন্তু ভোল্টেজ উৎপন্ন হবে। তো আমাদের কি বলা হয়েছে, যদি কোনো একটি কন্ডাক্টর কিংবা কোনো একটি কয়েল যদি পরিবর্তনশীল ফ্লাক্স অনুভব করে, তার মধ্যে কিন্তু ভোল্টেজ উৎপন্ন হবে। এবং সেকেন্ড লতে বলা আছে যে এই উৎপন্ন ভোল্টেজের ভ্যালু কিসের উপরে ডিপেন্ড করবে? এই উৎপন্ন ভোল্টেজের ভ্যালু কিন্তু ডিপেন্ড করবে, আমাদের ক্যাপিটাল লেটার ই লিখতে হবে, এন ডি ফাই ডিটি। তাহলে উৎপন্ন হওয়া ভোল্টেজের ভ্যালু কিন্তু ডিপেন্ড করবে এন ডি ফাই ডিটি। দ্যাট মিন্স নাম্বার অফ টার্ন, অ্যান্ড ডি ফাই ডিটি মানে পরিবর্তনশীল ফ্লাক্স বা রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। তো এই ব্যাপারে আমাদের একটু দেখতে গেলে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিই আমরা। তো আমরা যদি এখানে কোনো কয়েলে এসি সাপ্লাই ব্যবহার করি, তাহলে সেই কয়েলটি কিন্তু কী উৎপন্ন করবে, একটি ফ্লাক্স উৎপন্ন করবে, এবং সেই ফ্লাক্স অবশ্যই পরিবর্তনশীল ফ্লাক্স হবে। কেন? কারণ এখানে এসি সাপ্লাই ব্যবহার করা হয়েছে এই কারণে। সুতরাং আমরা বুঝলাম কোনো একটি কয়েলে যদি এসি সাপ্লাই দেওয়া হয়, সে পরিবর্তনশীল ফ্লাক্স তৈরি করবে, এবং সেই পরিবর্তনশীল ফ্লাক্সটাই কিন্তু এই কন্ডাক্টরটি নিজে কাট করবে মানে এক্সপিরিয়েন্স করবে। তো এই কন্ডাক্টরই কিংবা এই কয়েলটি কিন্তু এই পরিবর্তনশীল ফ্লাক্স কী করবে, অনুভব করবে। সুতরাং অনুভব করলে কী হবে, এই কয়েলের মধ্যে কিন্তু একটা ভোল্টেজ উৎপন্ন হবে। তো সেই ভোল্টেজের ভ্যালু কিসের উপরে নির্ভর করবে? সেই ভোল্টেজের ভ্যালু কিন্তু আমাদের এন ডি ফাই ডিটির উপর নির্ভর করবে। তার মানে নাম্বার অফ টার্ন এবং রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। তো এর ভ্যালু এর উপরে কিন্তু আমাদের নির্ভর করবে। তো এখানে থেকে একটা ভোল্টেজ উৎপন্ন হবে, সেই ভোল্টেজের ফলে একটা কারেন্ট ফ্লো হবে। তো সেই কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে? তো দেখো আমাদের কিন্তু এখানে একটা মাইনাস চিহ্ন রয়েছে বা নেগেটিভ চিহ্ন রয়েছে। তো এই নেগেটিভ চিহ্নটা কিসের জন্য এসছে? এটা কিন্তু অ্যাজ পার লেঞ্জ লর জন্য নেগেটিভ সাইনটা রয়েছে। তো এইখানে এই লেঞ্জ লরের ব্যাপারটা কি, লেঞ্জ লতে বলা হয়েছে কিন্তু যে যদি এই ধরনের কোনো ভোল্টেজ উৎপন্ন হয় রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সের ফলে, তাহলে সেই ভোল্টেজের ফলে যে কারেন্ট ফ্লো হবে, সেই কারেন্টের দিক কিন্তু উৎপন্ন হওয়া ভোল্টেজ কিংবা যে কারণে ভোল্টেজ উৎপন্ন হয়েছে, যে কারণে এই কারেন্ট উৎপন্ন হয়েছে, সেই কারেন্টকে বাধা দেবে। তো এখানে যে ভোল্টেজটা উৎপন্ন হলো এই কয়েলে, তাহলে কিসের কারণে উৎপন্ন হয়েছে? অবশ্যই কিন্তু এই পরিবর্তনশীল কারেন্টের ফলে উৎপন্ন হয়েছে। এই কয়েলে পরিবর্তনশীল কারেন্ট দেওয়া হয়েছে, যার ফলে পরিবর্তনশীল ফ্লাক্স উৎপন্ন হয়েছে, এবং সেই পরিবর্তনশীল ফ্লাক্সের ফলে এখানে কিন্তু একটা ভোল্টেজ উৎপন্ন হয়েছে, যে ভোল্টেজের ফলে কিন্তু কারেন্ট ফ্লো হয়েছে। তাহলে অবশ্যই এই কারেন্ট ফ্লো হওয়ার কারণ হচ্ছে গিয়ে এই পরিবর্তনশীল কারেন্ট। তাহলে ইন্ডাকটেন্স কি কাকে বাধা প্রদান করে? রেট অফ চেঞ্জ অফ কারেন্ট, কিংবা এক কথায় আমাদের বলতে গেলে কিন্তু এসি কারেন্টকে বাধা প্রদান করে। তাহলে আমরা কি বুঝবো? ইন্ডাকটেন্স কিন্তু এসি কারেন্টকে বাধা প্রদান করে। তাহলে এখন যদি আমরা ডিসি কারেন্ট ব্যবহার করি তাহলে কী হবে? এখানে একটু দেখে নিই যে ডিসি কারেন্ট ব্যবহার করলে কী হবে। আমরা কিন্তু কোশ্চেন পড়বো, এবং তার পাশাপাশি সেই কোশ্চেন রিলেটেড সেই যে টপিক আছে, সেই টপিকটা কিন্তু বেসিক ডেপথ এমনভাবে আমরা পড়বো যে যখন এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন কিন্তু আমরা ইজিলি সলভ করবো। এইটাই হচ্ছে গিয়ে আমাদের পড়াশোনা করার নিয়ম হবে, কিংবা এর ফলে আমরা পড়াশোনাটাকে কিংবা ইলেকট্রিক্যালটাকে আরও ইজি বানাতে পারবো। তো এখানে যদি ডিসি সাপ্লাই দিই তাহলে কী হবে? অবশ্যই ফ্লাক্স উৎপন্ন হবে, কিন্তু সেই ফ্লাক্স কিন্তু পরিবর্তনশীল ফ্লাক্স হবে না, তার মানে ডিফাই ডিটি বা রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স হবে না। ফলে কী হবে? ফলে কিন্তু এখানে কোনো রকম ভোল্টেজ উৎপন্ন হবে না, এবং তার ফলে কিন্তু উল্টো দিকে কিংবা যে দিকে কারেন্ট ফ্লো হয় সেই দিকে কিন্তু কারেন্ট ফ্লো, তার উল্টো দিকে কিন্তু কারেন্ট ফ্লো হবে না। তার মানে কোনো রকম বাধা প্রদান করবে না কাকে? ডিসি কারেন্টকে। তাহলে ইন্ডাক্টর কাকে বাধা প্রদান করে? এসি কারেন্টকে। এবং কাকে বাধা প্রদান করে না? ডিসি কারেন্টকে। তো এটা কিন্তু একটা কোশ্চেন। তো এটা গেল একটা টপিক কিংবা একটা ভাগ। এরপরে আমরা কিন্তু ইন্ডাকটেন্স সম্বন্ধে আরও কিছু জিনিস জানবো। ফলে তোমরা যদি নোট ডাউন করে নিতে পারো, তাহলে এখনই কিন্তু ইন্ডাকটেন্সের যত ম্যাথ কিংবা যে কোনো কোশ্চেন কিন্তু ইজিলি সলভ করে নিতে পারবে। তো ইন্ডাকটেন্স সম্বন্ধে
মধ্যে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট লস কিংবা আরও কিছু ইম্পর্টেন্ট কিন্তু সূত্র আমরা এখন জেনে নেব। তো ফার্স্ট অফ অল যে সূত্রটা জানবো, ভোল্টেজ উৎপন্ন হওয়া। কি ইন্ডাকটেন্স যে ভোল্টেজ উৎপন্ন করে কোনো ইন্ডাক্টরের ভিতরে, সেটা আমরা লিখতেই পারি, কিংবা যে কোনো কয়েলের ভিতরে যে ভোল্টেজ উৎপন্ন হবে সেটা সবাই আমরা জানি -N d∅dt। আরেকটাভাবে ইন্ডাকটেন্সের মধ্যে যে ভোল্টেজ উৎপন্ন হয় সেটা আরেকটা সূত্র হিসেবে আমরা লিখতে পারি E = L di∫dt। তাহলে কিন্তু এই দুখানা সূত্র কিন্তু সবাই একটু ভালো করে জেনে নেবে, যে কোনো একটা দিয়ে কিন্তু ম্যাথ আসতেই পারে। N d∅dt থাকলে তোমরা সেই সূত্র দিয়ে ইকুয়েশন করে ইন্ডিউসিভলি বার করবে, আর যদি থাকে E তাহলে E dl dt দিয়ে L di∫dt দিয়ে কিন্তু তোমরা এই ম্যাথটা সলভ করে নিতে পারো। তো ইন্ডাকটেন্স সম্বন্ধে আরও দুখানা লস আমরা জেনে নেবো সূত্র, যেরকম ইন্ডাকটেন্স ভ্যালু, ইন্ডাকটেন্সের ইউনিট আমরা সবাই জানি হেনরি। তো ইন্ডাকটেন্সের ভ্যালু কিসের উপর ডিপেন্ড করবে সেটা একটু আমরা দেখে নিই। L সমান আমরা লিখব N∅/I। এই সূত্রগুলো প্রত্যেকে লিখে নেবে। L সমান N∅/I। N∅/I মানে হচ্ছে গিয়ে কি, N মানে নাম্বার অফ টার্ন, ফাই মানে হচ্ছে ফ্লাক্স, আর I মানে কারেন্ট। তো এই ধরনের যদি কোনো সূত্র থাকে সেই সূত্র দিয়ে কিন্তু আমরা ইন্ডাকটেন্স ভ্যালুটা ইজিলি বার করে নিতে পারবো। তো আরেকটা ভ্যালু, ইন্ডাকটেন্সের ভ্যালু আমরা বার করবো কী সূত্র দিয়ে, আরেকটা ভ্যালু বার করবো যে কোনো ধরনের ইন্ডাকটেন্সের যে ফিজিক্যাল প্রপার্টিস রয়েছে তার উপরে বেস করে। তো ফিজিক্যাল প্রপার্টিসগুলো কী রয়েছে একটু দেখে নিই। একটা ইন্ডাক্টর কিছু টার্ন নিয়ে তৈরি হয়, তাহলে অবশ্যই সেই ইন্ডাকটেন্সের ভ্যালুটা ডিপেন্ড করবে নাম্বার অফ টার্নের স্কোয়ার হিসাবে, কিসের উপরে, নাম্বার অফ টার্নের স্কোয়ারের উপরে। আর কি, ধরি একটা ইন্ডাক্টর দেখতে এরকম, আমরা একটু দেখি নিই ইন্ডাক্টর ছবিটা সুন্দরভাবে, তাহলে এই কোয়েশ্চেনটা কিংবা ইন্ডাকটেন্সের ভ্যালু যে ফিজিক্যাল প্রপার্টিসের উপরে ডিপেন্ড করছে সেটা আমরা একটু সুন্দরভাবে দেখে নিতে পারবো। তো আমরা একটু দেখে নিই, এই ধরনের ইন্ডাক্টর যে পরিবর্তনশীল কারেন্টকে বাধা দেবে। তো এই ইন্ডাক্টরে এটাকে বলে লেন্থ অফ দ্য ইন্ডাক্টর, এই জায়গাটা বলে এরিয়া, আর এই প্রত্যেকটা যতগুলো টার্ন নিয়ে তৈরি তাকে বলে নাম্বার অফ টার্ন। তাহলে নাম্বার অফ টার্ন যত বাড়বে তত কিন্তু ইন্ডাকটেন্স বাড়বে, বাট সেটা স্কোয়ার অনুপাতে। আর এরিয়ার উপরে ডিপেন্ড করে, যত এরিয়া বড় হবে তত কিন্তু ইন্ডাকটেন্স ভ্যালু বেশি হবে। আর লেন্থের উপরেও কিন্তু নির্ভর করে, লেন্থ যত বাড়বে তত কিন্তু ইন্ডাকটেন্স ভ্যালু কম হবে, এবং লেন্থ যত কম হবে তত কিন্তু ইন্ডাকটেন্স ভ্যালু বাড়বে। সো এই কটা ব্যাপারের উপরে কিন্তু ইন্ডাকটেন্স ভ্যালু ডিপেন্ড করে, কিন্তু এর পাশাপাশি আরও একটা ইম্পর্টেন্ট জিনিসের উপরে কিন্তু ইন্ডাকটেন্স ভ্যালু ডিপেন্ড করে। তো আমরা সবাই জানি যে ইন্ডাকটেন্সের ভ্যালু কিংবা ইন্ডাকটেন্স কিসের জন্য তৈরি হয়, কারণ পরিবর্তনশীল ফ্লাক্স এক্সপিরিয়েন্স করে সেই জন্য। তো যত বেশি পরিমাণ ফ্লাক্স কোনো একটা ইন্ডাক্টর অ্যালাউ করবে তার ভিতরে কিন্তু বেশি পরিমাণে ইন্ডাকটেন্স তৈরি হবে, কিংবা কারেন্টকে বাধা দেওয়ার যে ভ্যালুটা তা তৈরি হবে। তো ইন্ডাকটেন্স কিন্তু কী পরিমাণে ফ্লাক্স অ্যালাউ করছে তার উপরেও ডিপেন্ড করে। তো কোনো মেটেরিয়ালস যত বেশি পরিমাণে ফ্লাক্স অ্যালাউ করবে তার পারমিএবিলিটি, দ্যাট মিনস ভেদ্যতা, তত কিন্তু বেশি হবে। তো এখানে দাঁড়িয়ে অবশ্যই একটা পারমিএবিলিটির উপর নির্ভর করছে। পারমিএবিলিটি মানে কোনো মেটেরিয়ালস কতটা বেশি পরিমাণে ফ্লাক্স অ্যালাউ করতে পারে তার উপরে। আমরা পড়েছিলাম রিলেটিভ পারমিএবিলিটি। তো পারমিএবিলিটি আমরা লিখি মিউ দিয়ে, মানে এটা হচ্ছে কি ভেদ্যতা কিংবা ফ্লাক্স অ্যালাউইং করার ক্ষমতা, অ্যাবিলিটি বলতে পারো। তো এই পারমিএবিলিটি ডিপেন্ড করছে, দ্যাট ইজ ভ্যারি মেটেরিয়ালস বাই মেটেরিয়ালস। যত ভালো ম্যাগনেটিক মেটেরিয়ালস হবে তার পারমিএবিলিটি তত বেশি হবে। আমরা 3 ধরনের ম্যাগনেটিক মেটেরিয়ালস পড়েছিলাম, এক ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালস যার পারমিএবিলিটি অনেক বেশি, প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালস যার পারমিএবিলিটি মডারেট, এবং ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালস যার পারমিএবিলিটি কিন্তু অনেক কম। তো এখানে অবশ্যই পারমিএবিলিটির উপর বা মিউর উপর ডিপেন্ড করছে। আর পারমিএবিলিটি ইউনিট তোমরা সবাই একটু জেনে নেবে, পারমিএবিলিটি ইউনিট হচ্ছে গিয়ে হেনরি পার মিটার। তো এইগুলো একটু পড়বে। আর তার পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে গিয়ে রিলেটিভ পারমিএবিলিটি বলে একটা ব্যাপার আছে, যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। তো রিলেটিভ পারমিএবিলিটি কিন্তু আমাদের কোনো ইউনিট নেই, রিলেটিভ পারমিএবিলিটি। তার পাশাপাশি রিলেটিভ পারমিএবিলিটি আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আমাদের পরীক্ষা দিয়েই থাকে, যে এয়ার কিংবা ভ্যাকিউমের মধ্যে রিলেটিভ পারমিএবিলিটি বা মিউ আর ইজ ইকুয়াল টু কিন্তু 1। তাহলে এয়ার বা ভ্যাকিউমের মধ্যে দিয়ে কিন্তু রিলেটিভ পারমিএবিলিটি কত হবে, 1। তো আমাদের ইন্ডাক্টর সম্বন্ধে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমরা পড়ে নিলাম এমনভাবে যে ইন্ডাক্টর সম্বন্ধে যে কোনো কোশ্চেন কিন্তু ইজিলি সলভ করতে পারবো। তো আমরা আর একটুখানি ইন্ডাক্টর সম্বন্ধে পড়বো, যেখানে দাঁড়িয়ে আর কিছু ব্যাপার আমরা সলভ করবো। যেরকম ইন্ডাকটেন্স যদি সিরিজে লাগানো থাকে তো টোটাল ইন্ডাকটেন্স ভ্যালু কী হবে, এবং ইন্ডাকটেন্স যদি প্যারালালে লাগানো থাকে তো টোটাল ইন্ডাকটেন্স ভ্যালু কী হবে। তো আমরা দুখানে ইন্ডাক্টর সিরিজে লাগাবো এবং দুখানে ইন্ডাক্টর প্যারালালে লাগাবো। তো এটা ধরলাম আমি L1, এটা ধরলাম আমি L2। তো এখানে যে টোটাল ইন্ডাকটেন্স ভ্যালু যেটা হবে L সমান L1 প্লাস L2 প্লাস 2M। তাহলে এখানে M মানে হচ্ছে গিয়ে মিউচুয়াল ইন্ডাকটেন্স, দ্যাট মিনস এর কিছু ফ্লাক্স এদিকে প্রবেশ করে এবং এর কিছু ফ্লাক্স এদিকে যায়, সেই কারণে মিউচুয়াল কিন্তু ইন্ডাকটেন্সের ভ্যালুটা আসলো। আর যদি প্যারালাল কানেকশন থাকে তাহলে ইন্ডাকটেন্সের টোটাল ভ্যালু যেটা আসবে L সমান L1 প্লাস L2 প্লাস মাইনাস M স্কোয়ার বাই L1 প্লাস L2 প্লাস 2M তার স্কোয়ার। তো এই সূত্রগুলো তোমরা ইন্ডাকটেন্স সম্বন্ধে ভালো করে জেনে নেবে, এবং এই সূত্রগুলো তোমরা কিন্তু সুন্দরভাবে এক জায়গায় লিখে রাখবে, ফলে তোমাদের যে কোনো কোশ্চেন সলভ কিন্তু ইজিলি হয়ে যাবে। তার পাশাপাশি আরেকটু ব্যাপার আমরা দেখিনি, আর কিছু ব্যাপার ইন্ডাকটেন্স সম্বন্ধে, যেরকম ইন্ডাকটেন্সের টাইম কনস্ট্যান্ট একটু দেখে নিই, একই সঙ্গে আমাদের সব সূত্রগুলো কমপ্লিট করবো। ইন্ডাকটেন্সের টাইম কনস্ট্যান্ট আমরা জানি, টাইম কনস্ট্যান্ট হচ্ছে গিয়ে ইন্ডাকটেন্সের ক্ষেত্রে মানে L/R। কোনো
কোনো ইন্ডাকটিভ এবং রেজিস্টিভ সার্কিট যদি একসঙ্গে থাকে তাদের টাইম কনস্ট্যান্ট কিন্তু L/R হিসেবে আমরা কোনো ইন্ডাক্টরের টাইম কনস্ট্যান্ট বার করি। তার পাশাপাশি কী করবো, এনার্জি স্টোর কি আছে, একটা ইন্ডাক্টরের এনার্জি স্টোর সমান আমরা লিখতে পারি হাফ Li²। তো এই সূত্র দিয়ে বিভিন্ন ধরনের ম্যাথ দিতে পারে। তো যে কোনো ধরনের ম্যাথ আমরা যে কোনো কিছু কিন্তু এক ইন্ডাকটেন্স পড়ার মাধ্যমে ইজিলি কিন্তু আমরা সলভ করে নিতে পারবো। তো এইটা আমাদের ইন্ডাক্টর সম্বন্ধে মোটামুটিভাবে একটা ধারণা পাওয়া গেল, এবং এই ধারণার ফলে আমরা একসঙ্গে কিন্তু সমস্ত ধরনের সূত্রগুলো লিখে রাখলাম। ফলে যখন ম্যাথ করতে যাবো তাহলে কিন্তু ইন্ডাকটেন্স সম্বন্ধে যত ম্যাথ আছে আমরা অনেকটাই ইজি হয়ে যায় আমাদের কাছে। তো চলো নেক্সট কোশ্চেন আমাদের টু সেভ এনার্জি ডিউরিং ব্রেকিং হুইচ টাইপ অফ ব্রেকিং ইজ ইউজড, ডাইনামিক ব্রেকিং অর প্লাগিং, ডাইনামিক প্লাগিং আর রিজেনারেটিভ। আমরা যারা কোনো দিন ব্রেকিং সিস্টেম পড়িনি কিংবা জানি না, আমরা কিন্তু খুব সহজে এই ব্রেকিং সিস্টেমটা একটু বোঝার চেষ্টা করবো। এখানে কি ব্রেকিং, একটা যে কোনো মোটরের ক্ষেত্রে আমরা এখন ডিসি মোটর পড়ছি, তো ডিসি মোটরের ক্ষেত্রে কিন্তু 3 ধরনের ব্রেকিং সিস্টেম থাকে। আমরা একটু জেনে নেব ডিসি মোটরে কিন্তু 3 ধরনের ব্রেকিং সিস্টেম থাকবে। তো এই 3 ধরনের ব্রেকিং সিস্টেমগুলো কী আছে, 3 ধরনের ব্রেকিং সিস্টেমগুলো আমরা একটু কিন্তু দেখে নিই। তাহলে যে কোনো ডিসি মোটরের ক্ষেত্রে যে ব্রেকিংগুলো রয়েছে সেই ব্রেকিংগুলো হচ্ছে গিয়ে 1 নম্বর হচ্ছে গিয়ে প্লাগিং, 2 নম্বর হচ্ছে গিয়ে ডাইনামিক বা রিওস্ট্যাটিক, ডাইনামিকের আরেকটা নাম হচ্ছে গিয়ে রিওস্ট্যাটিক, আর 3rd নম্বর হচ্ছে গিয়ে রিজেনারেটিভ। তো এই 3 ধরনের কিন্তু আমাদের ডিসি মোটরে ব্রেকিং রয়েছে। তো এই ডিসি মোটরের ব্রেকিংটা একটু সিম্পলি আমরা একটু বোঝার চেষ্টা করি কী রকমের। তো আমরা জানি ডিসি মোটরে যদি ভোল্টেজ সাপ্লাই দিই, ডিসি সাপ্লাই দিই, তাহলে সেই মোটরটি একটি নির্দিষ্ট দিকে ঘোরার জন্য এই মোটরের মধ্যে একটি টর্ক উৎপন্ন হবে এবং সেই মোটরটি কিন্তু ঘুরতে শুরু করবে। তো টর্ক মানে কি, ফোর্স দিতে হবে কোনো একটা পার রেডিয়াসের উপরে যদি একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে সেই মেটেরিয়ালসটি কিংবা সেই আর্মেচারটা কিন্তু একটা নির্দিষ্ট দিকে ঘোরা স্টার্ট করবে। তো যখন আমরা সেই ফোর্সটাকে উল্টো দিকে দেওয়ার চেষ্টা করবো, তখনই কিন্তু কোনো ইলেকট্রিক মেশিন কিংবা বলতে পারো ডিসি মেশিন ব্রেক করবে। তো আমরা যদি মনে করি এটা একটি রোটর, যেখানে দাঁড়িয়ে আমরা যদি এদিকে ফোর্স অ্যাপ্লাই করি তাহলে মোটরটি এই দিকে একটা টর্ক উৎপন্ন হবে, কিন্তু ব্রেকিংয়ের সময় আমরা উল্টো দিকে ফোর্স অ্যাপ্লাই করবো, তাহলে মোটরটি কিন্তু ব্রেক করবে। তো আমরা এই সম্বন্ধে একটা সিম্পলি ডিসি শান্ট মোটরে একটা চিত্র অঙ্কন করি, যার ফলে আমরা ইজিলি কিন্তু এই ব্রেকিং সিস্টেম সম্বন্ধে আমরা বুঝতে পারবো। তো আমি যদি একটা ডিসি শান্ট মোটরের ছবি আঁকি, তাহলে আমরা দেখব যে এটা আমাদের আর্মেচার, এটা শান্ট ফিল্ড, আর এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ। তো এখানে দাঁড়িয়ে যে ব্যাপারটা দাঁড়ালো, আমরা জানি যে কোনো ডিসি মোটর চলে ফ্যারাডের তোমার হচ্ছে গিয়ে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল অনুযায়ী। আমরা যে কোনো ডিসি মোটরের যে দিকটা হবে সেই দিক কিন্তু অ্যাজ পার ফ্লেমিং লেফট হ্যান্ড অনুযায়ী আমরা বার করতে পারি, এবং সেখানে আমরা দেখেছি ফ্লেমিং লেফট হ্যান্ড রুল অনুযায়ী যে ম্যাগনেটিক ফ্লাক্স এবং আর্মেচার কারেন্ট কিংবা কারেন্টের দিক যেদিকে হবে সেই হিসেবে কিন্তু একটা ফোর্স উৎপন্ন হবে। সেখানে দাঁড়িয়ে যদি আর্মেচার কারেন্ট কিংবা হচ্ছে গিয়ে তোমাদের ফ্লাক্সের দিক চেঞ্জ করা হয়, তাহলে কিন্তু আমাদের মোটরটি আবার উল্টো দিকে ঘুরবে কিংবা উল্টো দিকে ঘোরার ফোর্স তৈরি হবে। তো একটা ব্যাপার পরিষ্কার যে একটা নির্দিষ্ট দিকে ফোর্স অ্যাপ্লাই করতে গেলে কিন্তু যেরকম যেদিকে আমরা কারেন্ট দিচ্ছি কিংবা যেদিকে আমরা ফ্লাক্স দিচ্ছি তার উল্টো দিকে যদি আমি ম্যাগনেটিক ফ্লাক্সের দিক পরিবর্তন করি, তাহলে কিন্তু উল্টো দিকে ফোর্স তৈরি হবে, কিংবা কারেন্টের দিক যদি চেঞ্জ করি তাও কিন্তু উল্টো দিকে ফোর্স তৈরি করতে হবে। সুতরাং যদি একটা নির্দিষ্ট দিকে টর্ক থাকে, সেই নির্দিষ্ট দিকে টর্ক যদি উল্টো দিকে করতে হয়, তাই উল্টো দিকে করতে গেলে কিন্তু আমাদের যে কোনো একটা কিছু চেঞ্জ করতে হবে। যদি আমরা ম্যাগনেটিক ফ্লাক্সটা চেঞ্জ করি কিংবা আমরা যদি কারেন্টকে চেঞ্জ করি, যে কোনো একটা কিছু চেঞ্জ করলে কিন্তু দিকটা পরিবর্তন হবে, দুটো একসঙ্গে চেঞ্জ করলে হবে না। তো সিম্পলি যদি এখানে ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয় এবং আর্মেচার কারেন্ট যদি এদিকে ফ্লো হয় এবং শান্ট ফিল্ড কারেন্ট যদি এদিকে ফ্লো হয়, আমরা যদি হঠাৎ করে এটা না করে আমরা যদি এখানে আর্মেচার কারেন্টের দিক পরিবর্তন করে দিই, আমরা দিক পরিবর্তন করে দিই এরকমভাবে, তাহলে কিন্তু উল্টো দিকে টর্ক তৈরি হবে, সঙ্গে সঙ্গে মোটরটা কিন্তু ব্রেক করবে। এই ব্রেককে বলে কিন্তু প্লাগিং। এটা কিন্তু সবথেকে বেশি ব্রেকিং টর্ক তৈরি করে প্লাগিং সিস্টেমে। তো এটা কিন্তু আমাদের কি ব্রেকিং বলে, প্লাগিং, বা সবথেকে বেশি ব্রেকিং টর্ক তৈরি করা ব্রেকিং বলে। তো পরেরটা হচ্ছে রিওস্ট্যাটিক ব্রেকিং বা ডাইনামিক ব্রেকিং। তো এই ব্রেকিংয়ে কী আছে, আমরা কিন্তু হঠাৎ করে আর্মেচার কানেকশনটাকে তুলে দিই। আমরা কী করে আর্মেচার কানেকশনটাকে খুলে ফেললে কী হবে, আর্মেচার থেকে কোনো কারেন্ট ফ্লো হবে না, সাপ্লাই কারেন্ট ফ্লো হবে না, কিন্তু আর্মেচারের মধ্যে একটা ভোল্টেজ উৎপন্ন হয়, যে ভোল্টেজটাকে আমরা কী করি, ব্যাক ইএমএফ বলি। তো আর্মেচারের মধ্যে একটা ভোল্টেজ উৎপন্ন হয় যা আমরা জানি যাকে বলে ব্যাক ইএমএফ। তাহলে সেই ব্যাক ইএমএফ কিন্তু আমরা জানি সাপ্লাই ভোল্টেজের উল্টো দিকে কাজ করে। তার মানে সাপ্লাই ভোল্টেজের জন্য যদি কারেন্ট এদিকে ফ্লো করা হয়, তাহলে এই কারেন্ট আমরা যদি তুলে দিই, তার মানে হচ্ছে এই কারেন্ট আমরা কীভাবে তুললাম, এই কারেন্ট কিন্তু আমরা তুললাম কীভাবে, সাপ্লাইটাকে বন্ধ করে। এই সাপ্লাইটাকে বন্ধ করার পরে এই সাপ্লাই কারেন্টটা বন্ধ করলাম, কিন্তু ব্যাক ইএমএফের কারেন্টটা কিন্তু উল্টো দিকে ফ্লো হয়, তখন কিন্তু উল্টো দিকের একটা কারেন্ট ফ্লো হবে, এবং এই কারেন্টটাকে চালানোর জন্য আমি ক্লোজ সার্কিট করবো। ক্লোজ সার্কিট কীভাবে করবো, কিন্তু এখানে একটা রিওস্ট্যাট বা
আমাদের ভেরিয়েবল রেজিস্ট্যান্স অ্যাড করে দেবো, ফলে আর্মেচারের মধ্যে কারেন্ট ফ্লো হবে এবং অবশ্যই সেই কারেন্টের দিক কিন্তু হবে উল্টো দিক। কোন দিকে? যেদিকে প্রথমে কারেন্ট ফ্লো হচ্ছিল, তাহলে আমাদের প্রথমে কারেন্ট কিন্তু এইদিকে ফ্লো হচ্ছিল, এইদিকে কারেন্ট ফ্লো হচ্ছিল, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে একটি যদি ভেরিয়েবল রেজিস্ট্যান্স অ্যাড করি তাহলে কিন্তু উল্টো দিকে কারেন্ট ফ্লো হবে, ফলে কিন্তু উল্টো দিকে একটা ব্রেকিং সিস্টেম তৈরি হবে। তো এইটাকে অবশ্যই আমরা বলি ডাইনামিক বা আমাদের রিওস্ট্যাটিক ব্রেকিং সিস্টেম বলি। তো আরেকটা ব্রেকিং সিস্টেম পড়ে আছে যাকে বলি আমরা কি রিজেনারেটিভ। তো রিজেনারেটিভ ব্রেকিংটা কী আছে? রিজেনারেটিভ ব্রেকিং কিন্তু বলতে যেটাকে বলা হয় যে এর মধ্যে কোথাও একটা ভোল্টেজ তৈরি হচ্ছে। তো এই সম্বন্ধে আমাদের বুঝতে গেলে দেখতে হবে যে রিজেনারেটিভ ব্রেকিংটা কী। রিজেনারেটিভ ব্রেকিং হচ্ছে গিয়ে যে কোনো একটি মোটর কিংবা কোনো একটি লোড কিংবা কোনো একটি বলতে পারো গাড়ি কিংবা যে কোনো ধরনের লোড সিস্টেম বলতে পারো, যা যদি তার মোমেন্টাম অনেক বেশি হয়, তো মোমেন্টাম মানে হচ্ছে কি তার ভরবেগ, যেরকম হেভি লোড বলতে তোমাদের ট্র্যাকশন রয়েছে কিংবা কোনো একটা ভেহিকেলস উপর থেকে নিচের দিকে নামছে। তো কোনো একটা ভেহিকেলস উপর দিকে নিচের দিকে নামছে, সেখানে দাঁড়িয়ে কোনো একটা ভেহিকেলস উপর দিকে ধরো নিচের দিকে নামছে গাড়ি। তো সেখানে দাঁড়িয়ে কিংবা কোনো একটা হেভি লোডের গাড়ি চলছে, এখানে দাঁড়িয়ে কোনো একটা হেভি লোডের আমাদের কিন্তু গাড়ি চলছে, ধরলাম এই গাড়িটা কোনো একটা গাড়ি হেভি লোডে চলছে, সুতরাং তার মোমেন্টাম অনেক বেশি, কিংবা উপর থেকে কোনো একটা গাড়ি নিচের দিকে নামছে, তো তার মোমেন্টামও অনেকটা বেশি। তো এখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের যখন কোনো একটা গাড়ি উপর থেকে নিচের দিকে নামে তখন কিন্তু আমাদের সাপ্লাই ভোল্টেজ না দিলেও হবে। তো সাপ্লাই ভোল্টেজ আমরা দিলাম না, কিন্তু আমাদের কিন্তু সেই সময় কী থাকলো, একটা ব্যাক ইএমএফ থাকলো। তো এই ব্যাপারে একটু বুঝতে গেলে আমরা দেখিনি যে কোনো একটা ডিসি শান্ট মোটর, এখানে শান্ট মোটরের ক্ষেত্রে এই আর্মেচারের ভিতর যে কারেন্টটা ফ্লো হবে, আর্মেচারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে, সেই কারেন্টের ভ্যালু কিসের উপর ডিপেন্ড করে সেটা একটু দেখে নিতে হবে। আই সমান সাপ্লাই ভোল্টেজ মাইনাস ইবি বাই আর এ মানে আর্মেচার রেজিস্ট্যান্স। তো এখানে দাঁড়িয়ে সাপ্লাই ভোল্টেজটা অনেকটা বেশি থাকে, যার জন্য কারেন্টের দিকটা কিন্তু এই ক্ষেত্রে এদিকে হয়। কিন্তু যদি ব্যাক ইএমএফ ভ্যালু অনেকটা বেশি হয়ে যায় তাহলে কী হবে? তাহলে কিন্তু কারেন্টের যে ভ্যালুটা সেটা মাইনাসে আসবে, কিংবা কারেন্ট কিন্তু উল্টো দিকে ফ্লো হবে। তো যখন কোনো ভেহিকেলস নিচের দিকে নামে কিংবা হাই মোমেন্টামের জন্য চলতে থাকে এবং সাপ্লাই ভোল্টেজটা যদি আমরা কমিয়ে দিই, তাহলে সাপ্লাই ভোল্টেজটা অনেকটা কমিয়ে দিলাম, কারণ আমাদের সাপ্লাই ভোল্টেজের দরকার পড়ছে না, কারণ কোনো ভেহিকেলস নিচের দিকে নামছে, তো আমাদের কোনো ফোর্স দিতে হচ্ছে না। কিন্তু এই ক্ষেত্রে মোটরটা ঘোরার জন্য তার মধ্যে একটা ব্যাক ইএমএফ উৎপন্ন হবে, এবং সেই ব্যাক ইএমএফের ভ্যালু কিন্তু অনেকটা বেশি হবে কম্পেয়ার টু সাপ্লাই ভোল্টেজ। তো এই ধরনের সিস্টেমে যখন কোনো লোড উপর থেকে নিচের দিকে নামছে কিংবা কোনো একটা মোমেন্টামের জন্য গাড়ি চলছে, সাপ্লাই ভোল্টেজটা যদি আমরা কমিয়ে দিই তাও চলতে থাকবে, কিন্তু সেখানে দাঁড়িয়ে ব্যাক ইএমএফের ভ্যালুটা অনেকটা বেশি হবে, ফলে কারেন্ট উল্টো দিকে ফ্লো হওয়া শুরু করবে। ফলে এখানে দাঁড়িয়ে আমাদের এক্সট্রা কোনো এফোর্ট দিতে হচ্ছে না, এক্সট্রা কিচ্ছু করতে হচ্ছে না, এমনিতেই আমাদের যে ব্যাক ইএমএফ যাটাকে বলে জেনারেটিভ ভোল্টেজ, যার ফলে কিন্তু উল্টো দিকে কারেন্ট ফ্লো হবে, এবং এই ভোল্টেজটা অবশ্যই সাপ্লাই ভোল্টেজের থেকে কিন্তু অনেকটা বেশি হবে। তো কোশ্চেন কিন্তু এগুলোই থাকবে যে এই যে রিজেনারেটিভ ব্রেকিং, এই ক্ষেত্রে কিন্তু কোনো এনার্জি লস হচ্ছে না, উল্টে আমরা একটা এনার্জি পাচ্ছি, কারণ ব্যাক ইএমএফের এনার্জিটা পাচ্ছি। তো ব্যাক ইএমএফের জন্য উল্টো দিকে কারেন্ট ফ্লো হবে এবং অ্যাজ এ ব্রেকিং সিস্টেমের মতো কাজ করবে। তার পাশাপাশি কোশ্চেন থাকবে যে এই সিস্টেমে কিন্তু এই ব্যাক ইএমএফ ইজ মোর দ্যান দ্য সাপ্লাই ভোল্টেজ। তো সুন্দর করে প্রত্যেকটা ব্রেকিং সিস্টেম আমরা পড়ে নিলাম, এবং সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে প্রত্যেকটা ব্রেকিংয়ের মধ্যে সবথেকে বেশি পরিমাণ ব্রেকিং টর্ক যে তৈরি করবে সে কিন্তু প্লাগিং, আর যে ব্রেকিং সিস্টেম আমাদের এনার্জি সেভ করবে সেটা কিন্তু আমরা বলবো কি রিজেনারেটিভ ব্রেকিং। তো সুন্দর করে আমাদের দুটো কোশ্চেন কমপ্লিট হলো। তো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। তো পরের কোশ্চেন রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং শো এ ফর্ম অফ এনার্জি স্টোর ইন এ ক্যাপাসিটার। তো একটা ক্যাপাসিটারের মধ্যে কোন ধরনের এনার্জি স্টোর হয়? মেকানিক্যাল এনার্জি, ইলেকট্রিক ফিল্ড এনার্জি, ম্যাগনেটিক ফিল্ড এনার্জি, বোথ এ এন্ড বি। তো এই সম্বন্ধে জানতে গেলে আমি একটু ক্যাপাসিটার সম্বন্ধে ধারণা দরকার, এবং এখানে দাঁড়িয়ে ক্যাপাসিটার সম্বন্ধে আমরা সামান্য ধারণা নেব, এবং ক্যাপাসিটার সম্বন্ধে আর যে ইম্পর্টেন্স লসগুলো রয়েছে এবং তার পাশাপাশি ক্যাপাসিটার যে অন্য সূত্রগুলো রয়েছে সেগুলো একবারে আমরা মেমোরাইজ করে নেব, ফলে এই ধরনের কোশ্চেন কিংবা ক্যাপাসিটার যে কোনো কোশ্চেন কিন্তু আমরা ইজিলি আমরা সলভ করতে পারি। তো ক্যাপাসিটার কি? ক্যাপাসিটার ইজ নাথিং বাট এ টু কন্ডাক্টার ইজ সেপারেটেড বাই এ ডাই ইলেকট্রিক, মানে মাঝখানে একটা ডাইলেকট্রিক থাকবে, যে ডাইলেকট্রিক দিয়ে কিন্তু দুখানা প্লেট আলাদা করা থাকবে, এবং দুখানা প্লেট অবশ্যই কী প্লেট হবে? দুখানা প্লেট কিন্তু অবশ্যই কন্ডাক্টিং প্লেট হবে। এর ফলে কী হবে? এই মাঝখানে যে ডাইলেকট্রিক আছে তার মধ্যে কিন্তু কী হবে? ইলেকট্রিক চার্জ স্টোর হয়ে থাকবে, কি ইলেকট্রিক ফিল্ড চার্জ স্টোর হয়ে থাকবে। তাহলে অবশ্যই অ্যান্সার কী হবে? ইলেকট্রিক ফিল্ড এনার্জি কিন্তু এখানে স্টোর হবে। তারপরেও আমরা কিন্তু ক্যাপাসিটার সম্বন্ধে আর কিছু ডিটেলস আমরা কিন্তু জেনে নেব, যে কোনো ধরনের ক্যাপাসিটার কী করে চার্জ কিন্তু স্টোর করে। সেই চার্জের ভ্যালু আমরা যদি কিউ দিয়ে দিই, এবং সেখানে যদি কীভাবে চার্জ স্টোর হবে, যদি এখানে একটা আমরা সাপ্লাই ভোল্টেজ ইউজ করি, তাহলে ক্যাপাসিটার সাপ্লাই ভোল্টেজ দিলে কিন্তু তার মধ্যে চার্জ স্টোর করবে, এবং সেই চার্জের ভ্যালু প্রপোর্শনাল টু ভি হবে, মানে সাপ্লাই ভোল্টেজ যত বেশি হবে তত কিন্তু এখানে চার্জটাও স্টোর করার ক্ষমতাও কিন্তু বেশি হবে। সো শুধুমাত্র ভোল্টেজের উপরেও ডিপেন্ড করে না, আর একটা ব্যাপারের উপর ডিপেন্ড করে, সেটা তোমরা পরিষ্কার করে বুঝতে পারছো, সেটা যে ফিজিক্যাল প্রপার্টিসের উপরে। তো যেরকম আমরা ইন্ডাকটেন্স বলেছি, এই ইন্ডাকটেন্স ভ্যালু যেটা ডিপেন্ড করে সেটা কিন্তু তার ফিজিক্যাল প্রপার্টিসের উপর ডিপেন্ড করে। তো এই ক্ষেত্রেও এখানে ক্যাপাসিটার পড়ছি, তো ক্যাপাসিটারের ফিজিক্যাল প্রপার্টিসগুলো একটু দেখে নিই। যেরকম একটা ক্যাপাসিটার
তার যে চার্জ স্টোর করার ক্ষমতা সেটা কিসের উপর ডিপেন্ড করবে? ফার্স্ট অফ অল আমাদের কিন্তু বলতে হবে যে এই প্লেট এরিয়ার উপর, এই দুটো যে কন্ডাক্টিং প্লেট থাকে তার উপরে কিন্তু আমাদের চার্জ স্টোর করার ক্ষমতা তত বেশি হবে। তো আর কী আছে আমরা কিন্তু ইজিলি এটা বলতেই পারবো যে হ্যাঁ অবশ্যই ডিস্টেন্স যত কমানো হবে তত কিন্তু বেশি পরিমাণ চার্জ স্টোর হবে, এবং ডিস্টেন্স যত বাড়ানো হবে তত কিন্তু আরও বেশি কম পরিমাণ চার্জ স্টোর হবে। তাহলে অবশ্যই ডিস্টেন্সের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল একটা সম্পর্ক থাকবে। যত ডিস্টেন্স বাড়বে তত কম চার্জ স্টোর হবে, যত ডিস্টেন্স কমবে তত বেশি চার্জ স্টোর হবে। তো এই দুটো ব্যাপারের উপরে কিন্তু এখানে কিন্তু ক্যাপাসিটেন্স বা এটাকে বলি আমরা ক্যাপাসিটেন্স ভ্যালু। তাহলে এর ক্যাপাসিটেন্স ভ্যালু কিসের উপর ডিপেন্ড করবে? এর ক্যাপাসিটেন্স ভ্যালু কিন্তু আমাদের ফিজিক্যাল প্রপার্টিসের উপর ডিপেন্ড করবে, যেরকম এরিয়া অফ দ্য প্লেট ডিভাইডেড বাই ডিস্টেন্স অফ দ্য প্লেট, ডিস্টেন্স বিটুইন দ্য প্লেট। তো এটা তো একটা গেল, এর পাশাপাশি আর একটা ব্যাপারের উপরে ডিপেন্ড করে যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কি যে কোনো ডাইলেকট্রিক মেটেরিয়ালস মানে যে কোনো ধরনের তোমাকে বলতে পারো ইনসুলেটিং মেটেরিয়ালস, বাতাস বলতে পারো, মাইকা বলতে পারো, পেপার বলতে পারো, এইগুলো কি প্রত্যেকেই কিন্তু ডাইলেকট্রিক মেটেরিয়ালস এবং যাদের একটি বৈদ্যুতিক চাপ সহ্য করার ক্ষমতা আছে এবং যেটা অনেকটাই বেশি। এই ধরনের মেটেরিয়ালসের মধ্যে কিন্তু যদি ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয় তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডে কিন্তু এরা স্টোর করার ক্ষমতা আছে। তাদের মধ্যে একটা ডাইপল মোমেন্ট কাজ করে, ফলে কিন্তু এরা ইলেকট্রিক এনার্জিকে স্টোর করতে পারে। ইলেকট্রিক এনার্জি কিন্তু পাস করতে পারে না, যদি পাস করতে পারতো ইলেকট্রিক ফিল্ড কিংবা তাহলে কিন্তু এর ভিতরে কী হতো, কারেন্ট ফ্লো হতো। তো অবশ্যই এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হয় না বলে এরা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডটাকে স্টোর করতে পারে। যে যত বেশি ডাইলেকট্রিক মেটেরিয়ালস হবে তার কিন্তু বেশি পরিমাণে চার্জ স্টোর করার ক্ষমতা হবে, আর যে যত বেশি ডাইলেকট্রিক মেটেরিয়ালস হবে অবশ্যই সেই মেটেরিয়ালসের পারমিটিভিটি মানেও এক ক্ষেত্রে ভেদ্যতা বলতে পারো, এবং সেটা কী ভেদ্যতা, ইলেকট্রিক চার্জ স্টোর করার যে ক্ষমতা সেটাকে বলতে পারো এক কথায় পারমিটিভিটি। তো এই পারমিটিভিটি আমরা লিখি এপসাইলন ই দিয়ে, কি লিখে দিই, এপসাইলন ই দিয়ে লিখি পারমিটিভিটি। যত পারমিটিভিটি বেশি হবে তত কিন্তু বেশি পরিমাণে ক্যাপাসিটেন্স ভ্যালু বেশি হবে, আর যত ক্যাপাসিটেন্স ভ্যালু বেশি হবে তত কিন্তু অবশ্যই চার্জ স্টোর করার ক্ষমতা বেশি হবে। তো আমরা ইজিলি এখানে সুন্দরভাবে লিখব যে কিউ সমান সমান, এখন কিন্তু আর প্রপোর্শনাল সম্পর্ক থাকলো না, এখন কি আসবে, কিউ সমান সমান CV, এখানে ভি মানে ভোল্টেজ আর সি মানে ক্যাপাসিটেন্স ভ্যালু, এবং যে ক্যাপাসিটেন্স ভ্যালু তার ফিজিক্যাল প্রপার্টিস উপর ডিপেন্ড করে, যেরকম এরিয়া, যেরকম ডিস্টেন্স আর যেরকম পারমিটিভিটি। যত বেশি ডাইলেকট্রিক মেটেরিয়ালস হবে তত তার পারমিটিভিটি বেশি হবে। যদি বলা হয় এই মাঝখানে কি আছে, বাতাস আছে, কি আছে, বাতাস আছে, সেই বাতাসের জায়গায় যদি আমি মাইকা রাখি তার পারমিটিভিটি অনেক বেশি, তাহলে তার ক্যাপাসিটেন্স ভ্যালু কী হবে, অনেক বেশি হবে। তাহলে দুটি ক্যাপাসিটারের মধ্যে যদি বাতাস থাকে তার মধ্যে যদি কোনো ডাইলেকট্রিক মেটেরিয়ালস দেওয়া হয় তাহলে কিন্তু তার ক্যাপাসিটেন্স ভ্যালু অনেকটাই বেশি হবে। এটা কিন্তু আমাদের ক্যাপাসিটার দিয়ে কোশ্চেন আসতেই পারে। তো এর পাশাপাশি আমি ক্যাপাসিটার সম্বন্ধে আরও একটু ডিটেলস করে নেবো, যেখানে অন্য যেসব কোশ্চেন আছে সেগুলো যেন ইজিলি সলভ করতে পারি। যেরকম ক্যাপাসিটারে আমরা করবো যে কোনো ধরনের ক্যাপাসিটার যে ইউনিট তাকে বলে আমাদের ফ্যারাড। ক্যাপাসিটেন্স ইউনিট কী আছে, ফ্যারাড। সেই ফ্যারাড বিভিন্ন ধরনের হতে পারে, যেরকম পিকো ফ্যারাড হতে পারে, ন্যানো ফ্যারাড হতে পারে, মাইক্রো ফ্যারাড হতে পারে। তো এইগুলো কিন্তু আমাদের জেনে নিতে হবে, যেগুলো আমরা নেক্সট ক্লাসে ডিটেলসে আলোচনা করবো। তো আমরা এখন দেখবো ক্যাপাসিটার যদি সিরিজে লাগানো হয় তাহলে ক্যাপাসিটেন্স ভ্যালু কী হবে, এবং যদি ক্যাপাসিটার প্যারালালে লাগানো হয় তার ক্যাপাসিটেন্স ভ্যালু কী হবে। তো আমি ক্যাপাসিটার প্রথমে আমি সিরিজে লাগাবো, এই দুখানা ক্যাপাসিটার আমি সিরিজে লাগাচ্ছি। তোমরা আরও বিভিন্ন বেশি ধরনের ক্যাপাসিটার, বেশি ক্যাপাসিটার সিরিজ প্যারালাল বিভিন্ন ধরনের ম্যাথ তোমরা ইজিলি সলভ করতে পারবে এই সূত্র অ্যাপ্লাই করে। তো এটা ধরো C1, এটা C1, এটা C2। তো এখানে দাঁড়িয়ে আমরা যে ক্যাপাসিটেন্স ভ্যালুটা বার করবো তার সূত্র আমরা দেখব যে এখানে যদি আমরা সাপ্লাই ভোল্টেজ দিই V, তাহলে সেই সাপ্লাই ভোল্টেজ V সমান সমান কিন্তু আমি লিখতে পারি যে এখানে V1, এখানে V2। তাহলে এখানে আমরা লিখব যে V সমান সমান, যদি আমরা জানি যে Q সমান সমান CV, তাহলে Q/C সমান সমান কিন্তু V। তাহলে এখানের V1 মানে কী লিখবো আমরা, Q1/C1। আর এখানে যদি আমি V2 বলি, তা V2 মানে কি, Q2/C2, মানে Q1 আর Q2 ভ্যালু একই, সিরিজে একই পরিমাণ চার্জ স্টোর হবে এখানে। তো এখানে দাঁড়িয়ে যেহেতু দুখানা ক্যাপাসিটারে সেম ভ্যালু চার্জ, একই চার্জ, টোটাল ক্যাপাসিটেন্সে যে চার্জ হবে সেই ভ্যালুটা একই হবে, তাহলে Q1 বা Q2 একই ভ্যালু হবে। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখব যেখান থেকে যদি Qটা কমন নিয়ে নিই তাহলে অবশ্যই এখানে কি আসবে, এখানে কিন্তু চলে আসবে 1/C1, 1/C2, আর এখানে কিন্তু Q চলে আসবে। তাহলে Q/V মানে কি, Q/V মানে কিন্তু Q/V মানে হচ্ছে গিয়ে C। তাহলে এই C এখানে, এই Q/V মানে এখানে লিখবো আমরা C। তাহলে এই C মানে 1/C1 প্লাস 1/C2। তো সিরিজে যদি ক্যাপাসিটার লাগানো থাকে তাহলে কী হবে, 1/C1 প্লাস 1/C2 সূত্র ধরে কিন্তু আমরা করবো। তো এখন আমরা দেখব যদি প্যারালালে ক্যাপাসিটার লাগানো হয় তাহলে টোটাল ক্যাপাসিটেন্স ভ্যালু কী হবে। তো প্যারালালে যদি ক্যাপাসিটার লাগানো হয় তাহলে আমি দেখব যে Q সমান সমান Q1 প্লাস Q2। তাহলে এখানে Q1, এটা Q2, আর টোটাল হচ্ছে কি Q। টোটাল Q সমান সমান Q1 প্লাস Q2, আর Q সমান সমান কি জানি, C1V প্লাস C2V, কারণ V সমান মধ্যে দিয়ে সমানই থাকে। তাহলে এখানে Q সমান সমান এটা আসলো, তা Q সমান সমান আমরা লিখতেই পারি, তাই এখানে V কমন, তো V যদি বাদ দিয়ে দিই তাহলে যেটা থাকলো যে Q/V চলে আসবে এখানে সমান সমান C1 প্লাস C2, আর Q1 বা Q/V এটা সমান সমান কিন্তু আমরা কি জানি C। তাহলে টোটাল ক্যাপাসিটেন্স সমান সমান C1 প্লাস C2। তা প্যারালালে যত কানেকশন থাকবে তো আমরা সূত্র কি ইউজ করবো, C1 প্লাস C2, এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের
ক্যাপাসিটারের প্রত্যেকটি ভ্যালু আমরা ইজিলি বার করতে পারবো সিরিজ এবং প্যারালাল কম্বিনেশনের। তো এর পাশাপাশি আমরা আর কিছু সূত্র দেখবো যে ক্যাপাসিটার যে এনার্জি স্টোর হয় সেই এনার্জি স্টোর হওয়ার সূত্র কী আছে। ক্যাপাসিটার এনার্জি স্টোর হওয়ার সূত্র হচ্ছে গিয়ে হাফ ইন্টু CV তার হোল স্কোয়ার, আর ইন্ডাক্টরে কী আছে হাফ ইন্টু LI তার স্কোয়ার। তো এখানে দুখানে সূত্র দিয়ে ম্যাথ অনেক ধরনের আসতে পারে, আমরা যে কোনো ধরনের ম্যাথ ইজিলি যেন সলভ করতে পারি সেই জন্য প্রত্যেকটা টপিক কিন্তু আমরা খুব সুন্দরভাবে জানবো এবং পাশাপাশি তার যত সূত্র আছে এক জায়গায় লেখার চেষ্টা করব। তো এই গেল আমাদের ক্যাপাসিটেন্সের কিছু কোশ্চেন এবং তার পাশাপাশি ক্যাপাসিটেন্স দিয়ে আর যেটা কোশ্চেন আসতে পারে সেগুলো কিন্তু আমরা সলভ করার চেষ্টা করব। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখেছে হুইচ অফ দ্য ফলোইং ডিসি জেনারেটর ইজ টার্মিনাল ভোল্টেজ অ্যাট ফুল লোড ইজ লেস দ্যান দ্য নো লোড টার্মিনাল ভোল্টেজ। তাহলে কী বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ডিসি জেনারেটর ইজ দ্য টার্মিনাল ভোল্টেজ অ্যাট ফুল লোড লেস দ্যান দ্য নো লোড টার্মিনাল ভোল্টেজ। তো আমরা দেখব যে একটা যদি আমি গ্রাফ আঁকি, তাহলে আমরা যদি একটা গ্রাফ আঁকি এবং সেই গ্রাফে আমরা যদি এই পজিশনটাকে দিই নো লোড টার্মিনাল ভোল্টেজ, নো লোড টার্মিনাল ভোল্টেজ, আর এই গ্রাফটাকে যদি আমরা বলি, এই পয়েন্টটাকে যদি বলি আমরা ফুল লোড কারেন্ট, ফুল লোড কারেন্ট। তো এই গ্রাফের মধ্যে দিয়ে আমরা দেখব যে আমরা জানি যত লোড বাড়ে যে কোনো জেনারেটরের ক্ষেত্রে যত লোড বাড়বে তার পাশাপাশি কিন্তু সেই জেনারেটরের ভিতরে যে ভোল্টেজটা রয়েছে সেই যে ড্রপ তাকে বলে আর্মেচার ভোল্টেজ ড্রপ, সেটাও কিন্তু বাড়বে। তাহলে লোড বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ কমতে থাকবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা তিন ধরনের জেনারেটর পড়ব। যে জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ কিন্তু কিছু জেনারেটরের তোমার যত লোড বাড়বে তত ভোল্টেজটা বাড়তে থাকবে। ফুল লোডের অবস্থায় কিছু জেনারেটর আছে যার টার্মিনাল ভোল্টেজ কিন্তু বেশি হবে। কিসের থেকে বেশি হবে? নো লোড ভোল্টেজের থেকে কিন্তু ফুল লোডে বেশি হবে। এই ধরনের জেনারেটরকে আমরা বলি ওভার কম্পাউন্ড জেনারেটর। ওভার কম্পাউন্ড জেনারেটর ফুল লোড ভোল্টেজ ইজ ফুল লোড টার্মিনাল ভোল্টেজ ইজ মোর দ্যান নো লোড ভোল্টেজ। তো এটা গেল একটা অপশান। পরের অপশানে যেটা আসছে যে লেভেল কম্পাউন্ড। লেভেল কম্পাউন্ড মানে হচ্ছে গিয়ে এটার যে ফুল লোড কন্ডিশনে যে ভোল্টেজটা থাকবে সেটা নো লোড কন্ডিশনেও কিন্তু সেম। এই ধরো এই গ্রাফ, তো ফুল নো লোড কন্ডিশনে যে ভোল্টেজটা সেই কিন্তু ফুল লোড কন্ডিশনে সেম ভোল্টেজে থাকে, তাহলে এটাকে বলে লেভেল কম্পাউন্ড জেনারেটর। আরেকটা জেনারেটর আছে যেখানে নো লোড টার্মিনাল ভোল্টেজ যত লোড বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কমতে থাকবে ফুল লোড টার্মিনাল ভোল্টেজ, তাহলে এটাকে বলে আন্ডার কম্পাউন্ড জেনারেটর। তো এই তিন ধরনের জেনারেটর কিন্তু আমরা ভালো করে এই গ্রাফটা দেখে বুঝতে পারবো। তাহলে তোমাদের এই কোশ্চেনে আসবে যে কোন জেনারেটরে ফুল লোড টার্মিনাল ভোল্টেজ ইজ মোর দ্যান নো লোড টার্মিনাল ভোল্টেজ, সেটা অ্যান্সার হবে আমাদের কি ওভার কম্পাউন্ড জেনারেটর। কোন যে জেনারেটরে ফুল লোড টার্মিনাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু দ্য নো লোড টার্মিনাল ভোল্টেজ, এর এক্সাম্পল হবে কিন্তু আমাদের তোমার লেভেল কম্পাউন্ড জেনারেটর। এরপরে যেটা হচ্ছে আন্ডার কম্পাউন্ড, যেটা ফুল লোড টার্মিনাল ভোল্টেজ ইজ লেস দ্যান কিন্তু নো লোড টার্মিনাল ভোল্টেজ। তো এইগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা জেনারেটরের বেসিক ডিটেলস, কিংবা বলতে পারো যে এই ধরনের কোশ্চেনের যে কোনো ধরনের যদি কোশ্চেন ঘুরিয়ে করে তাহলে আমরা ইজিলি কিন্তু এগুলো সলভ করতে পারবো। তো এই ছোটো ছোটো কয়েকটা টপিক হলো যে টপিকের উপর বেস করে আমরা সেই টপিকটার আর যে কোশ্চেন রয়েছে কিংবা আর যে লসগুলো রয়েছে কিংবা সূত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা জেনে নিলাম। তো এইভাবে যদি আমরা পড়াশোনা করি অবশ্যই আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি করে ইলেকট্রিকটা ইজি হয়ে যাবে আমাদের কাছে। তো অবশ্যই সবাইকে বলবো যে যদি তোমাদের এই ভিডিওটা কিছুটা সাহায্য আসে তাহলে অবশ্যই তোমরা এটাকে সাবস্ক্রাইব করবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো আশা রাখছি নেক্সট ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট টপিক এবং তার সঙ্গে সঙ্গে আলোচনা করে তোমাদের সাহায্য করা যেতে পারে। সো স্টে কানেক্টেড উইথ আস উইথ ইনসাইট ইলেকট্রিক। থ্যাংক ইউ।